আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট প্লেটে সিরিজে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। এবং আজকের লেকচার টপিকগুলো কী কী সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো লাস্ট ক্লাসে বা লাস্ট ভিডিওতে আমরা জেনেছি যে বায়ুমণ্ডলের 5টা স্তর রয়েছে: ট্রাপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, এক্সোমণ্ডল, তাপমণ্ডল ইত্যাদি 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 আমরা জেনেছি, 5টা স্তর জেনেছি। তো আজকে এই 5টা স্তরের বৈশিষ্ট্য, স্তর বিন্যাস এবং 5টা স্তরের গুরুত্ব কী কী সেটা একটু পড়ব। তো এই যে আমাদের এটা হচ্ছে কি বায়ুমণ্ডল, মূলত সেই 5টা স্তর। এই যে আমাদের পৃথিবীর মোটামুটি ভূপৃষ্ঠ, এই যে প্রথম স্তর ট্রাপোমণ্ডল, পরেরটা স্ট্রাটোমণ্ডল, তারপর আয়ন, তারপর তাপ, তারপর এক্সোমণ্ডল। তো পরবর্তীতে স্লাইডে আমরা চলে যাই, সেখানে আমরা মূলত মেন ব্যাখ্যাটা পাবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের ট্রাপোমণ্ডল। কি মণ্ডল? ট্রপোমণ্ডল। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। আমরা গত ক্লাসে বা এখনও বললাম যে প্রথম স্তরটা হচ্ছে ট্রপোমণ্ডল, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যে স্তরটা মিলিত অবস্থায় আছে বা কাছাকাছি রয়েছে সেটাকে মূলত এই ট্রপোমণ্ডল। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। কিসের স্তর? সবচেয়ে নিচের স্তর। ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। কার সাথে লেগে আছে? ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির ও কুয়াশা সব কিছু এই স্তরে সৃষ্টি হয়। এখন এটা হচ্ছে আমাদের সৃজনশীলে দেওয়ার মতো একটা বৈশিষ্ট্য যে ক নামক ব্যক্তি এমন একটা স্তর সম্পর্কে জানতে পারলো সেই স্তরে মেঘ, বৃষ্টিপাত, তুষার, কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয়। সেই স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এইভাবে প্রশ্ন অ্যান্সার করার জন্য হলেও আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে কিংবা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো তার পরবর্তীতে আমরা চলে যাই। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ, অর্থাৎ ট্রপোমণ্ডল যেই স্তরে গিয়ে শেষ হয়ে যায়, ধরো এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ হয়েছে, এই স্তরটার নাম হচ্ছে কি ট্রপোবিরতি বা ট্রপোপজ। এই যে আমরা এখানে দেখতে পারতেছি এই পুরোটা হচ্ছে কি আমাদের ট্রপোমণ্ডল, এবং এই স্তরে গিয়ে এই বরাবর গিয়ে সে বিরতি নিয়েছে। তো এটার নাম কী হবে? ট্রপোবিরতি বা ট্রপোপজ। পরবর্তী দেখি, এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 8 কিলোমিটার বিস্তৃত। এখন এই যে বিস্তৃত হওয়ার তারতম্য, যে একটা পার্থক্য, এটা কেনই বা আমাদের নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার এবং কেনই বা মেরু অঞ্চলে 8 কিলোমিটার? তো এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু পড়াশোনা বা প্রশ্নে চলে যাই। আমরা এতটুকু জানি যে 0 ডিগ্রি অক্ষরেখাকে মূলত বলা হয় নিরক্ষরেখা। এতটুকু আমরা সবাই আশা করি জানি। এই নিরক্ষরেখার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কি? নিরক্ষীয় অঞ্চল। কি বলা হয়? নিরক্ষীয় অঞ্চল। এবং একটা বিষয় মুখস্থ ক্লাস বা ভূগোলের বা আমাদের পৃথিবীর ক্ষেত্রে এটা সবসময় ইউনিভার্সাল ট্রুথ যে এই নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ নিরক্ষরেখার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেই নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। কীভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। এবং সারাদিন বা সবসময় লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই নিরক্ষীয় অঞ্চলটা মোটামুটি উষ্ণ বা গরম থাকে। এখন কথা হচ্ছে, যখন কোনো কিছু গরম থাকে, কি থাকে? গরম বা জিনিসটা উষ্ণ থাকে, তখন জিনিসটা হালকা হয়ে যায়। কি হয়ে যায়? হালকা হয়ে যায় এবং জিনিসটা আস্তে আস্তে উপরে উঠে যায়। উপরে উঠতে উঠতে জিনিসটা বিস্তৃতি বাড়িয়ে ফেলে। এবং এই একই কারণে নিরক্ষীয় অঞ্চলে এই তোমার ট্রপোমণ্ডলের বিস্তৃতি 16 থেকে 19 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে সূর্য তাপ পড়ে, বায়ুটা উষ্ণ হয়, বায়ুমণ্ডলটা উষ্ণ হয় এবং আস্তে আস্তে সেটা বেশি উপরে উঠে যায়। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলে আর সেটা ঘটে না, কারণ মেরু অঞ্চলে তো উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে সেখানে প্রচুর পরিমাণে বরফ থাকে বা ঠান্ডা থাকে, সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না। তখন সেইখানকার বায়ুটা অত উষ্ণ হতে পারে না বা উপরে উঠতে পারে না। সেই বায়ুটা ওই মেরু অঞ্চলে বরফের কারণে আস্তে আস্তে শীতল হয় এবং অনেকটা নিচু এলাকায় থাকে বা খুব একটা উপরে যেতে পারে না। সেই জন্য এই অঞ্চলের বিস্তৃতি মাত্র 8 কিলোমিটার। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্যটা কি? যে সকল বিষয়াদি বা যে সকল সম্পর্কগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই মণ্ডল বা এই স্তর, সেগুলোকে আমরা এখন পড়ব। তো প্রথম বৈশিষ্ট্যটা দেখি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার বা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব উষ্ণতা কমতে থাকে। কি?
বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা কমতে থাকে, সেটাই কি মূলত ট্রপোমণ্ডলের একটা বৈশিষ্ট্য। সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতা, কত মিটার? প্রতি 1000 মিটার উচ্চতা অর্থাৎ 1 কিলোমিটার, কতটুক? 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। তাপমাত্রা কি হয়? কমে যায়। আমি যদি ভূপৃষ্ঠ অর্থাৎ আমি যে লেভেলে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকি, সেখান থেকে যদি আমি 1000 মিটার উচ্চতায় চলে যাই, কত মিটার? 1000 মিটার যদি উচ্চতায় চলে যাই, সেখানে তাপমাত্রা কতটুকু হ্রাস পাবে? 6.5 ডিগ্রি। যদি ভূপৃষ্ঠে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, যদি আমি 1000 মিটার উচ্চতায় চলে যাই, সেখানে তাপমাত্রা হবে 23.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকখানি তাপমাত্রা হ্রাস পাচ্ছে। অর্থাৎ যত উপরে উঠবো আমি, প্রায় 1000 মিটার যদি উপরে উঠি, সেক্ষেত্রে কত হ্রাস পাবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাবে। পরবর্তী যাই, উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আমি যত উপরে উঠবো, ভূপৃষ্ঠ থেকে আমি আস্তে আস্তে যত উপরে উঠতে চাবো, সেখানে কি বাতাসের গতিবেগ আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরে দেখি, নিচের দিকের বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে। কি থাকে? নিচের দিকে, অর্থাৎ উপরে না, ভূপৃষ্ঠের সাথে সাথে বা ভূপৃষ্ঠের অনেক নিকটে যে সকল বাতাসগুলো থাকে, সেগুলোতে কি থাকে? জলীয় বাষ্প অনেকটা বেশি থাকে। তারপর ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75%, বিশাল একটা পার্সেন্টেজ। যদি পুরো বায়ুমণ্ডল 100 কেজি হয়ে থাকে, কত? যদি 100 কেজি হয়ে থাকে, তার 75 কেজি কে বহন করে? আমাদের এই ট্রপোমণ্ডল বহন করে। তার এই 75 কেজি কে, অর্থাৎ 75 কে বহন করে? এই ট্রপোমণ্ডল বহন করে। পরবর্তীতে বৈশিষ্ট্য যাই আমরা দেখি, যে উচ্চতা তাপমাত্রা বন্ধ হয়ে যায়, কি হয়? তাপমাত্রা বন্ধ হয়ে যায়, তাকে ট্রপোবিরতি বলে। এখানে তাপমাত্রা কতটুকু হয়? -54 ডিগ্রি। কত ডিগ্রি হয়? -54 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। এখন এখানে কথা বলা হয়েছে যে তাপমাত্রা বন্ধ হয়ে যায়। এখন বন্ধ হয়ে যাওয়া মানেটা কি, সেটা আমরা একটু দেখি। ধরো তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, কি 10 ডিগ্রি সেলসিয়াস, সেটা আস্তে আস্তে কমতে হচ্ছে। ফার্স্টে হলো 9 ডিগ্রি, তারপর হলো 8 ডিগ্রি, তারপর 7 ডিগ্রি। এই যে তাপমাত্রা ক্রমাগত কমতে সে এক পর্যায়ে যে থেমে যাবে। ধরো 5 ডিগ্রিতে গিয়ে থেমে গেল, কি 5 ডিগ্রিতে গিয়ে সে থেমে গেল। তারপরও অনেক রাস্তা যাওয়ার পরও তাপমাত্রা কি 5 ডিগ্রি রয়ে গেল। এই যে তাপমাত্রা থেমে যাওয়া বা তাপমাত্রা যে হ্রাস পাওয়া, সেই প্রবণতা যখন কমে যায় বা বন্ধ হয়ে যায়, সেটাকে মূলত কী বলা হয়? তাপমাত্রা বন্ধ হয়ে যাওয়া। তাহলে যে উচ্চতার তাপমাত্রা বন্ধ হয়ে যায়, সেটাকে কী বলা হয়? ট্রপোবিরতি বলে। এবং সেখানে তাপমাত্রা কতটুকু হতে পারে? প্রায় -54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তো আশা করি তোমরা ট্রপোমণ্ডলের যে বৈশিষ্ট্য বা ট্রপোমণ্ডলের যে সংজ্ঞা, সেটা বুঝতে পেরেছো। এখন এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা একটু জেনে নিই। ধরো তোমাকে বলতে পারে যে এই লাইনটা কোন বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলের কোন স্তর সমগ্র স্তরের 75 ওজন বহন করে? এইভাবে বলে দিতে পারে যে এমন একটি স্তর যা কিনা বায়ুমণ্ডলের 75 ওজন বহন করে, সেই স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো আমি কিভাবে বুঝবো এই যে 75 যেটা আছে, সেটা কি মূলত ট্রপোমণ্ডল? তখন আমি কি অ্যান্সার করবো? ট্রপোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো এখান থেকে ভালোভাবে পড়ে সুন্দর মতো আমি খাতে অ্যান্সার করবো। তাহলে কি আমি প্রপার একটা নাম্বার পাবো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা পরবর্তী একটা স্তর পড়ব, সেটা হচ্ছে কি স্ট্রাটোমণ্ডল। সেটা কি স্ট্রাটোমণ্ডল? এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এটা কোন স্তর? সেকেন্ড স্তর। আমরা ফার্স্ট স্তরে পড়েছিলাম ট্রপোমণ্ডল, এখন আমরা পড়ব কি স্ট্রাটোমণ্ডল। আমরা পড়েছিলাম ট্রপোপজ বা ট্রপোবিরতি। ট্রপোবিরতির পরবর্তী থেকে যেই স্তরটা তৈরি, যেই স্তরটা শুরু, সেটাই কি মূলত স্ট্রাটোমণ্ডল। এই দেখো, ট্রপোবিরতির উপর দিকে প্রায় 50 কিলোমিটার, কত কিলোমিটার? প্রায় 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। কি নামে পরিচিত? স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রা স্থিতাবস্থা অর্থাৎ স্থির হয়ে যাওয়াকে, কি হয়ে যাওয়াকে? স্থির হওয়াকে স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোপজ বলে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো যে এই যে স্ট্রাটোমণ্ডল, সেটার বৈশিষ্ট্য। তো চলো বৈশিষ্ট্যটা পড়ি। যে স্তর, এই স্তরে ওজোন গ্যাসের স্তর সবচেয়ে বেশি পরিমাণ আছে। কি আমরা যে এর আগে বা প্রথম স্লাইডে পড়েছিলাম যে ওজোন স্তর বা ওজোন গ্যাসের যে স্তরটা রয়েছে, সেটা মূলত কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করে। এই ওজোন স্তরটাই কোন স্তরে অবস্থিত? এই স্ট্রাটোমণ্ডলে অবস্থিত।
এবং এই ওজোন গ্যাসের স্তরটাকে এই স্ট্র্যাটোমণ্ডলে খুবই বেশি পরিমাণে রয়েছে। এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শুষে নেয়। ধীরে ধীরে তাপমাত্রা 40 ডিগ্রি, এখানে ডিগ্রি হবে সেটা ভুল আসছে একটু, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে স্ট্র্যাটোমণ্ডলে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়? 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। পরবর্তীতে হচ্ছে এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া ও কোনো রকম জলীয় বাষ্প থাকে না। কি? এই স্তরে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। আবহাওয়া কি থাকে? শান্ত ও শুষ্ক থাকে। ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমান চলাচল করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য, জেট বিমানগুলো চলাচল করে। আমাদের সৃজনশীলের প্রশ্ন বা সৃজনশীলের উদ্দীপকে দিয়ে দিতে পারবে যে এমন একটি স্তর যে স্তরে জেট বিমান চলাচল করে, সেই স্তরের নাম এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যেটা কিনা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে একটু হাইলাইট করবো যাতে তোমরা এটা ভালোভাবে পড়ো। বুঝতে পেরেছো? এখন আমরা পরবর্তীতে চলে যাই। প্রায় 50 কিলোমিটার উচ্চতা তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এখানে সর্বোচ্চ কত ডিগ্রি হয়? 40 ডিগ্রি পর্যন্ত হয়। কিন্তু যখন 50 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় তখন তাপমাত্রা আবার পুনরায় হ্রাস পেতে শুরু করে। এটা স্ট্র্যাটোমণ্ডলের শেষ সীমানা নির্ধারণ বা শেষ প্রান্ত নির্ধারণ করে। তো আশা করি স্ট্র্যাটোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা যে বিষয়াদি রয়েছে তোমরা সেগুলো বুঝতে পেরেছো, এবং এখান থেকে যদি কোনো প্রকার প্রশ্ন আসে তোমরা সেগুলো স্বাচ্ছন্দ্য মতো অ্যান্সার করতে পারবে। তো এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কিনা সেটা আপাতত চোখে পড়ছে না। তো আপাতত জাস্ট তোমরা এতটুকু মাথায় রাখো যে জেট বিমান চলাচল করে, সেটাই কি মূলত মেইন বৈশিষ্ট্য। যেমন এখানে আমরা একটু দেখতে পারি এই যে কনকর্ড সুপারসনিক জেট, এই স্তরের মধ্যে কি জেট বিমান চলাচল করে। এই যে ওজোন স্তর বা ওজোন ফরমেশন, এই স্তরকে আল্ট্রাভায়োলেট রেটাকে কি শোষণ করে নেয়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী একটা স্তর পড়বো, সেটা কি মেসোমণ্ডল। সেটা কি মেসোমণ্ডল। সেম ট্রপোপজের পরবর্তীতে কি শুরু হয়েছিল? স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের যে বিরতি সেটা পরবর্তীতে কি শুরু হয়েছে? মেসোমণ্ডল। স্ট্র্যাটো বিরতির উপরে প্রায় 80 কিলোমিটার, কত কিলোমিটার? 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে কি বলা হয়? মেসোমণ্ডল বলা হয়। এটা আমরা কিসের জন্য পড়বো? এই যে প্রথম সংজ্ঞাগুলো দিয়েছি সেগুলো হবে ক নাম্বারের জন্য, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য। এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়। এই স্তরের উপরে কি তাপমাত্রা আস্তে যে হ্রাস পাওয়ার যে প্রবণতা সেটা কি হয়? থেমে যায়। এই স্তরকে মেসোবিরতি বলা। অর্থাৎ মেসোমণ্ডলের পরবর্তীতে বা মেসোমণ্ডলের যে স্তরে তাপমাত্রা হ্রাস পাওয়া কমে যায় সেটাকে কি বলা হয়? মেসোবিরতি বলা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে মেসোবিরতির বা মেসোমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব। এই স্তরে ট্রপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। এখানে কার নাম আসছে? এই দেখো, ট্রপোমণ্ডল, অর্থাৎ প্রথম যে স্তর সেই স্তর। এখানে ট্রপোমণ্ডলে যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেত, সেখানে কি তাপমাত্রা কমতে থাকে, যা প্রায় 83 অর্থাৎ -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমে যায়। -83 ট্রপোমণ্ডল ছিল কি? এই ট্রপোমণ্ডল কতটুকু ছিল? -54 ডিগ্রি। কিন্তু এই মেসোমণ্ডল কত পর্যন্ত যায়? প্রায় -83 ডিগ্রি। এবং এই যে মেসোমণ্ডলের স্তর, এটাই বায়ুমণ্ডলের কি সবচেয়ে শীতলতম স্তর। কি? সবচেয়ে শীতলতম স্তর। মেসোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। এটা হচ্ছে সৃজনশীলের জন্য আরেকটা বৈশিষ্ট্য, যে বায়ুমণ্ডলের এমন একটি স্তর যা কিনা সবচেয়ে শীতলতম স্তর, সেই স্তরের বৈশিষ্ট্য এবং সেই স্তরের উদাহরণ ব্যাখ্যা করো। তো আমরা এটা বলে কি অ্যান্সার করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা কিনা তোমার উদ্দীপকে বা সৃজনশীলে আসে, সেটা হলো মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে। আমরা অবশ্যই জানি যে স্পেসের বা মহাকাশের বিভিন্ন বস্তু একে অপরকে আকর্ষণ করে, মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলের প্রবণতা বা বলের প্রভাবে কি বিভিন্ন উল্কাপিণ্ড পৃথিবী থেকে ছুটে আসে। কিন্তু এই বেশিরভাগ উল্কাপিণ্ড পৃথিবী থেকে ছুটে আসে ঠিকই, কিন্তু তারা অধিকাংশই কি এই স্তরে এসে পুড়ে যায়। কোন স্তরে? এই যে মেসোমণ্ডল, এই মেসোমণ্ডল এসে কি অধিকাংশ উল্কাপিণ্ড পুড়ে যায়। এটাও কি আমার সৃজনশীলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদ্দীপকের জন্য, যে এটা উদ্দীপকে আসতে পারে। তো আশা করি তোমরা মেসোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন পড়বো আমরা তাপমণ্ডল। কি? তাপমণ্ডল। ওই সেম প্রসেস, ট্রপোবিরতির পরে নতুন একটা স্তর, আর মেসোবিরতির পরে আরেকটা স্তর শুরু হবে। এই যে
মেসোগেরিতের উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কি বলা হয়? তাপমণ্ডল। কি মণ্ডল? তাপমণ্ডল। এটা কিসের জন্য পড়বো আমরা? ক নাম্বারের জন্য। এই সংজ্ঞাগুলো আমরা পড়বো ক নাম্বার, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য। জ্ঞানমূলক আসতে পারে যে তাপমণ্ডল কাকে বলে, মেসোমণ্ডল কাকে বলে, ট্রপোমণ্ডল কাকে বলে ইত্যাদি। এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ হয়। কি? এই স্তরে বায়ুমণ্ডল অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ হয়। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে, অর্থাৎ তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে। যদি দুইটা অংশ থাকে, এরকম একটা এরকম একটা, এর নিচের অংশকে কি বলা হয়? এই আয়নমণ্ডল বলা হয়। তো আশা করি তোমরা তো বুঝতে পেরেছো। এখন আমরা আয়নমণ্ডলের কিছু বৈশিষ্ট্য বা তাপমণ্ডলের কিছু বৈশিষ্ট্য পড়ব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে বায়ুমণ্ডলগুলোর তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। কীভাবে? অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে প্রায় 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ তাপমাত্রা কত আমাদের? প্রায় 1480 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে তাপমণ্ডল উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। কি? তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে, অর্থাৎ মোটামুটি কি আর কোনো প্রকার চেঞ্জ হয় না, এটা সেম বা ইকুয়াল থাকে। পরবর্তীতে হচ্ছে তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি, তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি ও অতি বেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। কি যুক্ত হয়? আয়নযুক্ত হয়। তাহলে বৈশিষ্ট্যতে আসতে পারে বা উদ্দীপক আমাদেরকে হিন্টস দিতে পারে যে কোন স্তরের বায়ু আয়নযুক্ত থাকে এবং সেই স্তরটার কি বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। তো কোন স্তর? সেটা হবে কি তাপমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন পরিমাণ বেতার তরঙ্গে, যে আমরা যে ফোনে কথা বলি বা অপটিক্যাল ফাইবারের যে সকল সিগন্যালগুলো, সেগুলো অনেকটা বেতার বা লাইনহীন। তো সেগুলো কি এই আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে কি হয়? বাধা পায়, এবং সেটা বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তো এগুলো কি মোটামুটি তোমার তাপমণ্ডলের বা আয়নমণ্ডলের বৈশিষ্ট্য। এইখানে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন স্তরের কারণে পৃথিবীতে থেকে পাঠানো বেতার তরঙ্গ আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, সেই স্তরটা কি হবে? তাপমণ্ডল। তো আশা করি তোমরা এত বুঝতে পেরেছো। এবং এই যে আরেকটা ছোট্ট একটা হিন্ট, সেটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, যে কোন স্তরের তাপমাত্রা প্রায় 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। কোন স্তর? এই তাপমণ্ডল। এখানে নামে বলে দিচ্ছে তাপ, যে প্রচুর গরম হবে, এটা আমরা নামে একটু বুঝতে পারছি। তো পরবর্তী স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে কি এক্সোমণ্ডল। সেম তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার। কি? তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কি বলে? এক্সোমণ্ডল বলে। তাকে কি বলে? এক্সোমণ্ডল বলে। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। সৃজনশীলে উদ্দীপক আসতে পারে যে কোন স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কোন স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়? কোন স্তরে? আমাদের এই এক্সোমণ্ডলে। কোন স্তরে? এক্সোমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এখন আমরা এক্সোমণ্ডলের বৈশিষ্ট্য পড়ব। তো বৈশিষ্ট্যগুলো কি কি? এক্সোমণ্ডল তাপমণ্ডল অতিক্রম করে 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। কত কিলোমিটার? 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এটি ক্রমান্বয়ে আন্তঃগ্রহীয় স্থানে প্রবেশ করে, অর্থাৎ পৃথিবীর বাইরের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো যে টেরিটরি বা সেই গ্রহগুলোর যে অঞ্চল কাছাকাছি, সেই পর্যন্ত কি সেটা পৌঁছে যায়। এই স্তরের তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কি হয়? 300 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাহলে যদি আমরা এখন হিসাব করি বা আমরা যদি বলি, তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম বা সবচেয়ে উত্তপ্ত স্তর কোনটি? সেটা হবে কি এক্সোমণ্ডল। কেন? কারণ এর আগে পেয়েছি আমরা 1480 ডিগ্রি, এটা কোন মণ্ডলে? তাপমণ্ডলে। কিন্তু এখানে পাচ্ছি আমরা প্রায় 1650 ডিগ্রি, অর্থাৎ অনেকখানি বেশি। পরবর্তী বৈশিষ্ট্য, এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস, কি খুবই সামান্য পরিমাণ গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন ও হিলিয়াম ধারণ করে। কেননা মধ্যাকর্ষণ ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। তো আশা করি তোমরা সকলেই এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বা স্তরের যে বৈশিষ্ট্য সেটা বুঝতে পেরেছ। এখন আমাদের আরেকটা টপিক বাকি, সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। তো চলো সেটাও আমরা একটু দেখে নিই। বায়ুমণ্ডল বিভিন্ন স্তরের আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, এবং এই কল্যাণের একটা অন্তর্ভুক্ত কি বায়ুমণ্ডল, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের জীবনে খুব একটা বড় একটা প্রভাব ফেলে। সেই প্রভাবগুলো কি কি? বায়ুমণ্ডল ছাড়া
যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। এই যে আমি যে কথা বলছি বা আমরা যে একে অপরের সাথে কনভারসেশন করি, সেটা আমরা কীভাবে শুনতে পারি? এই আমাদের কথার যে আওয়াজ বা কথার যে শব্দটা, সেগুলোকে বাতাসের মাধ্যমে ফ্লো হয় বা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে কি আরেকজনের কানে যায়। বাতাসের মাধ্যমে কি মূলত শব্দ আদান প্রদান বা শব্দ তরঙ্গ আদান প্রদান হয়। এটাও একটা গুরুত্ব। তাপমণ্ডল ছাড়া কোনো আবহাওয়া সৃষ্টি হতো না। আমরা পড়েছি যে পৃথিবীর যত শিশির, বৃষ্টিপাত, মেঘ, কুয়াশা, ঝড়ঝঞ্ঝা যা কিছু সৃষ্টি হয়, সেটা মূলত কোন মণ্ডল হয়? এই ট্রপোমণ্ডলে। এই ট্রপোমণ্ডল যদি না থাকতো, পৃথিবীতে বা বিশ্বে কোনো প্রকার কি আবহাওয়াই থাকতো না, সৃষ্টি হতো না, বরফ জমতো না, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষার কিচ্ছু হতো না। যার ফলে কি শস্য বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টিও হতো না। বুঝতে পারছো? তো তাপমণ্ডল আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্ব বহন করে, সেটা আমরা এই লাইনে বুঝতে পারছি। তো পরবর্তী সেটা দেখি। পৃথিবীতে বায়ুমণ্ডলের স্তর থাকায় এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয়। অর্থাৎ এই যে আমরা একটা স্তর পড়েছিলাম, যে স্তরে কি উল্কাপিণ্ড পুড়ে যায়, সেই স্তর থাকার কারণে কি মূলত আমাদের পৃথিবীটা অনেকটা সুরক্ষিত রয়েছে। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতি বেগুনি রশ্মি, কি সূর্য থেকে যে মারাত্মক অতি বেগুনি রশ্মিটা আসতো, সেটিকে আমাদের পানিকুলকে বিনষ্ট বা ধ্বংস করতো। আরেকটা বৈশিষ্ট্য বা গুরুত্ব হচ্ছে, বায়ুমণ্ডলের স্তর সমূহ না থাকলে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর বা বিভিন্ন স্টেপ বা ভাগ রয়েছে, সেগুলো যদি না থাকতো, তাহলে আমাদের পৃথিবীতে কি জীবের অস্তিত্ব থাকতো না। তাহলে এর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব ধরি আমরা বা একটা পয়েন্ট ধরি, সেটা হচ্ছে কি আমাদের জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বায়ুমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এই বায়ুমণ্ডল বা বায়ুর বিভিন্ন স্তর না থাকতো, পৃথিবীতে কি জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবীর উপরিভাগ কী হতো? চাঁদের মতো মরুময় হতো। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, চাঁদের যে সারফেস বা পৃষ্ঠটা রয়েছে, সেটি অনেকটা মরুভূমির মতো সাদা বা কোনো গাছপালা কিছু নেই। তো পৃথিবীটাও কি অনেকটা এরকম হতো। তো আশা করি বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য এবং বিভিন্ন স্তরের যে গুরুত্বের যে আমাদের যে লেকচারটা আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করেছি, তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা মূলত এতটুকুই। আজকের ক্লাসটা এখানে শেষ। এখন কথা হচ্ছে, যদি তোমরা আইটিক স্কুল থেকে প্রাপ্ত সকল ভিডিওগুলো দেখে যদি কিছু শিখে থাকো, অবশ্যই আইটিক স্কুলকে কোর্স ফি দিয়ে সাপোর্ট করবে এবং নির্ধারিত কোর্স ফি দেওয়ার মাধ্যমে আমাদের সব বিষয়ের উপর অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবে। সেখানে আমরা তোমাদেরকে এইচডাব্লিউ দিব, আমরা সিডাব্লিউ আদায় করব, তোমাদের জন্য প্রবলেম সলভিং ক্লাস থাকবে, প্লাস এক্সাম নেওয়ার মাধ্যমে আমরা তোমাদের প্রোগ্রেসটাকে নিশ্চিত করার জন্য যতটুক করা দরকার আমরা সেগুলো করব। এবং যদি এমন কোনো স্টুডেন্ট বা এমন কোনো শিক্ষার্থী থেকে থাকো যে আমাদের নির্ধারিত পরিমাণ কোর্স ফি দিতে সমর্থ নাও, সেক্ষেত্রে তারা আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলে তুমি তোমার নির্ধারিত পরিমাণ কোর্স ফি তুমি দিতে পারো। আর তাছাড়াও আমাদের আইটিক স্কুল অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে, তোমরা সেখানে গিয়ে আমাদের কোর্স ফি দিতে পারো। তো আইটিক স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।